আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আমরা আজকে কোন লেকচার পড়বো? লেকচার 9 লেকচার স্যার। 9। 9 নম্বর লেকচার কি বিষয়ে? লিগ অব নেশন, জাতিসংঘ প্রতিষ্ঠা। ওকে, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে জাতিসংঘ। এটা হলো লেকচার নাম্বার 9, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। লেকচার 10ও জাতিসংঘের। হ্যাঁ, টোটাল জাতিসংঘ নিয়ে কি পড়তে হবে সেটা তোমাদেরকে আমি একটু বলে দিই। টোটাল জাতিসংঘ নিয়ে কি পড়তে হবে দেখো। টোটাল জাতিসংঘ নিয়ে কি কি তোমার পড়তে হবে। ইউনাইটেড নেশনস কিন্তু রিটেনের সিলেবাসেও আছে। এটি রিটেন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি রিটেন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ইউনাইটেড নেশনস এর আগে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, এটার নাম হচ্ছে লিগ অফ নেশনস। এই লিগ অফ নেশনসটা ডিটেল পড়তে হবে। তারপর পড়তে হবে হিস্ট্রি অফ ইউনাইটেড নেশনস।
হিস্ট্রি অফ ইউনাইটেড হিস্ট্রি অফ ইউনাইটেড নেশনস, এটা পড়তে হবে। হিস্ট্রি অফ ইউনাইটেড নেশনস, এটা পড়তে হবে। তারপর পড়তে হবে 6 প্রিন্সিপাল বডিজ অফ ইউনাইটেড নেশনস। জাতিসংঘের 6টি প্রধান অঙ্গ সংগঠন। এই 6টা প্রধান অঙ্গ সংগঠনের মধ্যে 3টা অঙ্গ সংগঠন নিয়ে প্রশ্ন করেছিল 45-এ, 46-এ একটা অঙ্গ নিয়ে প্রশ্ন করেছে, আইসিজে। এই আইসিজে নিয়ে 45-এও প্রশ্ন করেছিল। অর্থাৎ 6টি প্রধান অঙ্গ, এটা খুব গুরুত্বপূর্ণ। 6টি প্রধান অঙ্গ, এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসো অন্যান্য যে অঙ্গ, আদার অর্গান, আদার অর্গানস, আদার বডিজ অফ ইউএন, আদার বডিজ অফ ইউএন। তুমি যদি দেখো এবারে বিসিএস পরীক্ষাতেও এই আদার বডিজ অফ ইউএন থেকে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা হলো যে জাতিসংঘের এই ড্রাগ বিষয়ক একটা সংগঠন আছে, সেইটার ইউএনওডিসি, ওইটার হেডকোয়ার্টার কোথায়, এই প্রশ্ন করেছে। হ্যাঁ, তারপরে ইউএন কনভেনশন ডিক্লারেশন, জাতিসংঘের কনভেনশন এবং ঘোষণাপত্র, এটা তোমাকে পড়তে হবে। ইউএন ডে, জাতিসংঘ ঘোষিত কিছু দিবস আছে, সেই দিবসগুলো তোমাকে পড়তে হবে। জাতিসংঘ ঘোষিত দিবস থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এবং জাতিসংঘ ঘোষিত দিবস থেকে এবারও একটা প্রশ্ন হয়েছে। ইউএনএইচসিআর কি দিবস জানি ওটা? ইউএনএইচসিআর যে সংগঠনটা, তাদের উদ্যোগে একটা দিবস পালন হয় সারা বিশ্বব্যাপী, সেটি হলো শরণার্থী দিবস। এই প্রশ্নটা হয়েছে। তারপরে ইউএন মেম্বার ল্যাঙ্গুয়েজ, ফ্ল্যাগ, হেডকোয়ার্টার্স, এই জাতিসংঘ সম্পর্কে এই তথ্যগুলো জানতে হবে। এবারে তুমি যদি দেখো দিবস থেকে একটা, আদার বডিজ থেকে একটা, 6 প্রিন্সিপাল বডিজ থেকে একটা, এরকম করে প্রশ্ন পরীক্ষায় হয়। জাতিসংঘ থেকে 3টা থেকে, সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 6টা 7টা প্রশ্নও হয়। সর্বোচ্চ 6টা 7টা প্রশ্নও হয় স্যার প্রিলিতে? প্রিলিতে। হ্যাঁ, এটা আমি প্রিলির কথা বললাম। প্রিলিতে 45-এই 5টা প্রশ্ন হয়েছে। 36-এ প্রিলিতে 6টা প্রশ্ন হয়েছে কেবল জাতিসংঘ থেকে। এবারে 46-এও 3টা প্রশ্ন হয়েছে। অর্থাৎ 3 থেকে 6টা প্রশ্ন জাতিসংঘ থেকে হয়। তোমাদের সময় এবার 3টা হয়েছে, তোমাদের সময়ও 3টা 4টা জাতিসংঘ থেকে হতে পারে। এবং জাতিসংঘের সে প্রশ্নগুলো কমন পাবা যদি আমি যে টপিকগুলো লিখছি এই টপিকগুলোর পড়াশোনা করো। দেখো টপিকগুলো লেখা হলো কিনা। লিখছি স্যার। ঠিক আছে।
তাহলে আমরা প্রথমে পড়ব হচ্ছে লিগ অফ নেশনস। এখানে একটা বিষয় খেয়াল করো, 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত একটা যুদ্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধ। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরিপ্রেক্ষিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয় লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস। তারপরে এটা কেন প্রতিষ্ঠিত হলো লিগ অফ নেশনস? যাতে করে পৃথিবীতে আর যুদ্ধ বিগ্রহ না ঘটে, বিশ্বযুদ্ধ, এরকম বড় যুদ্ধ যেন আর না ঘটে। কিন্তু দেখা গেল 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন যে ঘটনাটি ঘটলো সেটি হলো বিশ্ব নেতৃবৃন্দ ধরে নিল যে এইটা ফেল, লিগ অফ নেশনস ফেল করলো, এটা দিয়ে আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই তারা গড়ে তুললো ইউনাইটেড নেশনস। তাই তারা গড়ে তুললো ইউনাইটেড ইউনাইটেড নেশনস গড়ে তুললো। তাই তারা গড়ে তুললো কি? ইউনাইটেড নেশনস। অর্থাৎ অর্থাৎ জাতিসংঘ হচ্ছে লিগ অফ নেশনস এর সাকসেসর সংগঠন। সাকসেসর মানে হলো উত্তরসূরি, উত্তরসূরি সংগঠন। আর লিগ অফ নেশনস কে বলা হবে ইউনাইটেড নেশনস এর প্রিডিসেসর, অর্থাৎ পূর্বসূরি সংগঠন। অর্থাৎ পূর্বসূরি সংগঠন। দেখো, লিখছো? জি একটা স্যার। লিখে নাও। হ্যাঁ, এইবার আসো, আমরা তাহলে আগে পড়ে নিব লিগ অফ নেশনস। যেহেতু এটা একই 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 রকম সংগঠন, এইটার জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়েছে, আগে এটা আমরা পড়ে নিব। এই সংগঠনটা এখন টিকে নাই, লিগ অফ নেশনস। এটা সম্পর্কে একটু কম তথ্য জানবো, যেহেতু এটা টিকে নাই, এটা নিয়ে অনেক বেশি জানতে হবে না। লিগ অফ নেশনস, তাহলে লিখো খাতার মাঝখানে, মাঝামাঝিতে লিখবে লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস, লিগ অফ নেশনস, লিগ অফ নেশনস। প্রথমে লিখবে ইতিহাস। একটা সংগঠন প্রতিষ্ঠার কতগুলা ধাপ আছে। কেউ না কেউ প্রস্তাব করে, তারপর সবগুলান দেশ মিলে একটা সম্মেলন করে, সম্মেলন করে একটা গঠনতন্ত্র, সংগঠনটা কিভাবে চলবে সেই বিষয়ে একটা গঠনতন্ত্র তৈরি করে। তারপরে সেই গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
তাহলে এই লিগ অফ নেশনস প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে এর ইতিহাসের প্রথম প্রথম পয়েন্টটা আমরা দেখব, সেটি প্রস্তাবটা কিভাবে আসলো, কে দিল। ওকে, প্রস্তাব লিখো। আমেরিকার আমেরিকার অষ্টাবিংশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট উড্রো উইলসন উড্রো উইলসন 1918 সালের 8 জানুয়ারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 14 দফা প্রস্তাব উপস্থাপন করেন। 14 দফা প্রস্তাব উপস্থাপন করেন। 14 নম্বর দফায় তিনি লিগ অফ নেশনস প্রতিষ্ঠার কথা বলেন। লিগ অফ নেশনস প্রতিষ্ঠার কথা বলেন। ঠিক আছে, জি স্যার। দেখো, এটা লিখে নাও। এটা হলো প্রস্তাব। তাহলে প্রস্তাবটা কে দিয়েছিল? আমেরিকার প্রেসিডেন্ট। কি নাম তার? উড্রো উইলসন। কবে প্রস্তাব দিয়েছিলেন? 1918 সালের 8 জানুয়ারি। তার প্রস্তাবে কয়টা দফা ছিল? তার প্রস্তাবের দফা ছিল হচ্ছে 14টা। 14টা। তিনি যে লিগ অফ নেশনস প্রতিষ্ঠার কথা বললেন, সেটা কয় নাম্বার দফায়? 14 নম্বর। 14 নম্বর দফায়। সর্বশেষ দফা, 14 নম্বর দফা। এই যে 14 নম্বর দফায় তিনি লিগ অফ নেশনস প্রতিষ্ঠার কথা বলেছিলেন, এই প্রশ্নটি পরীক্ষায় দিয়েছিল। এই প্রশ্নটি এই প্রশ্নটি 36তম পিলির প্রশ্ন, যে উড্রো উইলসনের যে 14টা দফা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, কত নম্বর দফায় তিনি লিগ অফ নেশনস প্রতিষ্ঠার কথা বলেছিলেন? 14 নম্বর দফায়। ওকে, আচ্ছা, প্রস্তাবের পরের পয়েন্টটা লিখো। গঠনতন্ত্র প্রণয়ন। গঠনতন্ত্র প্রণয়ন। গঠনতন্ত্র প্রণয়ন। প্যারিস পিস কনফারেন্সে প্যারিস পিস কনফারেন্সে উড্রো উইলসনের নেতৃত্বে উড্রো উইলসনের নেতৃত্বে 18 সদস্যের একটি কমিটি উড্রো উইলসনের নেতৃত্বে 18 সদস্যের একটি কমিটি উড্রো উইলসনের নেতৃত্বে 18 সদস্যের একটি কমিটি 26 অনুচ্ছেদ বিশিষ্ট
26 অনুচ্ছেদ বিশিষ্ট লিগ অফ নেশনসের একটি গঠনতন্ত্র প্রণয়ন করে। 26 সদস্যের একটি গঠনতন্ত্র প্রণয়ন করে। করেন না, এটা করে লিখতে হবে, আবার করেন লিখছি। কমিটি, তাহলে কত সদস্যের কমিটি ছিল লিগ অফ নেশনস এর গঠনতন্ত্র প্রণয়নের জন্য? উত্তর হচ্ছে 18 সদস্যের কমিটি। 18 সদস্য। লিগ অফ নেশনস এর যে গঠনতন্ত্রটা তৈরি করা হয়েছিল সেখানে কটা অনুচ্ছেদ ছিল? উত্তর হলো 26টি অনুচ্ছেদ। 26 অনুচ্ছেদ বিশিষ্ট। 26টি অনুচ্ছেদ। আচ্ছা, এরপরে আসো, গঠনতন্ত্র প্রণয়নের পরে ধাপ হলো গঠনতন্ত্র স্বাক্ষর। গঠনতন্ত্র স্বাক্ষর 1919 সালের 28 জুন এলএন এর গঠনতন্ত্র স্বাক্ষরিত হয়। 32টি দেশ প্রাথমিকভাবে স্বাক্ষর করে। প্রাথমিকভাবে স্বাক্ষর করে। 32টি দেশ প্রাথমিকভাবে স্বাক্ষর করে। 32টি দেশ প্রাথমিকভাবে স্বাক্ষর করে। লিখো। এই গঠনতন্ত্র কার্যকর হলেই লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হবে। গঠনতন্ত্র কার্যকর হলেই লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হবে। এখন জাস্ট শুধু আমাদেরকে জানতে হবে এই গঠনতন্ত্রটা কবে কার্যকর হলো, কবে কার্যকর হলো। এলএন প্রতিষ্ঠা। এলএন প্রতিষ্ঠা 1920 সালের 10 জানুয়ারি। 1920 সালের 10 জানুয়ারি এলএন প্রতিষ্ঠিত হয়। এলএন প্রতিষ্ঠিত হয়। তবে আরেকটা তথ্য এই সংগঠনের ক্ষেত্রে পড়তে হবে, সেটি হলো বিলুপ্তি, কারণ সংগঠনটা টিকে নেই, এটা বিলুপ্ত হয়ে গেছে। 1946 সালের 20 এপ্রিল বিলুপ্ত হয় লিগ অফ নেশনস। বিলুপ্ত হয় লিগ অফ নেশনস। এবার মনোযোগের সাথে হিস্ট্রিটা পড়ে নিবা। নিজের খাতায় তো লিখতেছো, সেইখানে রিডিং সুন্দর করে পড়ে নিবা কি কি লিখছি। রিডিং পড়ে নাও। পড়তে গিয়ে যদি কোনো প্রশ্ন মনে জাগে সেই প্রশ্ন করবে। স্যার, এর কি স্থায়ী অস্থায়ী সদস্য লাগবে? হ্যাঁ, আমরা সদস্যগুলো নিচে আলাদা করে আলোচনা করব। জি, স্যার।
স্যার, এখানে যে গঠনতন্ত্র প্রণয়নে 18 সদস্য বলা হয়েছে, এখানে 18 সদস্য বলতে কি 18টি দেশের কথা বলা হয়েছে? না না, ব্যক্তি 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 18 জন। স্যার, তারা কি সবাই আমেরিকার ছিল? না না, তারা আমেরিকার ছিল, যুক্তরাজ্যের ছিল, ফ্রান্সের ছিল। প্রথম বিশ্বযুদ্ধের যারা মিত্র শক্তির দেশ যেগুলো ছিল, সেই দেশগুলোর প্রতিনিধি তারা ছিল। ঠিক আছে, সেই দেশগুলোর প্রতিনিধি তারা ছিল। জি স্যার। ওকে, এবার চলো নেক্সট নেক্সট বিষয়। সেটি হলো, সংগঠনের ইতিহাস জানা হয়ে গেল, এবার আমরা জানবো হচ্ছে এটার অঙ্গ সংগঠন গুলো কি ছিল, অঙ্গ সংগঠন। আচ্ছা, চ্যাটে দুজন প্রশ্ন করছে, কিন্তু প্রশ্নটা আমার কাছে আসছে না কেন? কি প্রশ্ন? ফারজানার এলেন গঠন হয় কবে? এটা কখন প্রশ্ন করছে? এই প্রশ্ন আমরা আলোচনা করিনি। জি স্যার। এলেন প্রতিষ্ঠা লিখে দিলেন না 1920 সালে 10 জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ এলেন হ্যাঁ প্রতিষ্ঠিত হন। হ্যাঁ, ঠিক আছে। স্যার, প্রতিষ্ঠিত আর গঠনের ভিতরে মেবি কনফিউজড হয়ে গেছে। কনফিউজ হয়ে গেছো? শোনো, একটা সংগঠন, আচ্ছা বলো জাতিসংঘ কবে প্রতিষ্ঠা? জাতিসংঘ তো পড়াশোনা করেছো। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত বলো? 1945। কয় তারিখে? তারিখ বলতে হবে। কে বলতে পারবো 24 এটা? অক্টোবর স্যার, তারিখ সাল 24, জানি, স্যার, 1945। 24 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। 24 অক্টোবর। তাহলে প্রতিষ্ঠা কোনটা জাতিসংঘে, গঠন কোনটা সেটা বলো। এল এন স্যার, তাহলে ইউএন 1945। ইউএন এল এন ইউএন এল এন ইউএন, এই সাইন মানে এদের গঠনতন্ত্র সাইন, আর একটা হলো গঠনতন্ত্র ইফেক্টিভ। গঠনতন্ত্র ইফেক্টিভ। এলএনএ গঠনতন্ত্র সাইন হচ্ছে 1919 সালের 28 জুন। ইউএন এর হচ্ছে 1945 সালের 26 জুন। জন স্বাক্ষর ইউএন এর করতেছে। গঠনতন্ত্র ইফেক্ট, লিগ অফ নেশনস এর গঠনতন্ত্র ইফেক্টিভ হয়েছে 1920 সালের 1920 10 দশ ফেব্রুয়ারি জানুয়ারি আর এইটা 1945 সালের 24 24 অক্টোবর অক্টোবর এই হলো ইতিহাস। জি স্যার। এখন তুমি কোনটারে গঠন বলবা আর বাংলায় প্রতিষ্ঠা বলবা, সেটা তো আর আমি জানি না। তুমি আরো স্পেসিফিক করে প্রশ্ন করো। তুমি যদি বলো গঠন দ্বারা বোঝাও যে এই সংগঠনগুলোর যেদিন চুক্তি স্বাক্ষর হয়েছে ওইটাই হলো গঠন, তাহলে বলবা লিগ অফ নেশনস গঠিত হয় 1919 সালের 28 জুন, ইউনাইটেড নেশনস গঠিত হয় 1945 সালের 26 জুন। আর তুমি যদি মনে করো যে তুমি প্রতিষ্ঠা বলতে এই এই যে কার্যকর হওয়াকে বুঝাবা, এটা বুঝাতেই হবে। প্রতিষ্ঠা বলতে এটার বাইরে যাওয়ার সুযোগ নেই, ফলে জাতিসংঘের ক্ষেত্রে বলবে এইটা, লিগ অফ নেশনস ক্ষেত্রে বলবে এইটা। বুঝছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো, সাইলেন্ট করে দিই, হ্যাঁ, সবাইকে।
স্যার ইউএন কার্যকর হয়েছে ওইটা একটু দেখার ছিল আর কি, কত সালে? ইউএন 1945 সালের 24 অক্টোবর। 1945 সালের 24 অক্টোবর। ঠিক আছে। এবার আসো, এবার যেটি আমরা আলাপ করব সেটি হচ্ছে এলএন এর অঙ্গ সংগঠন। অঙ্গ সংগঠন। অঙ্গ সংগঠন। প্রধান অঙ্গ ছিল তিনটি। প্রধান অঙ্গ ছিল তিনটি। প্রধান অঙ্গ ছিল তিনটি। স্যার, অঙ্গ সংগঠন আর অঙ্গ সংস্থা তো একই, তাই না? একই কথা। সহযোগী অঙ্গ ছিল দুইটি। লিগ অফ নেশনস এর প্রধান অঙ্গ ছিল তিনটি, সহযোগী অঙ্গ ছিল দুইটি। এখন এই অঙ্গগুলোর কোনগুলো এগুলো একটু আমরা দেখি। লিগ অফ নেশনস এর একটা অঙ্গ হলো সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট। একটা অঙ্গ হলো অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি। একটা অঙ্গ হলো কাউন্সিল। এই তিনটা হলো প্রধান অঙ্গ। এই তিনটা হলো প্রিন্সিপাল অর্গান। প্রধান অঙ্গ মানে প্রিন্সিপাল বডি। প্রিন্সিপাল বডিজ। আচ্ছা, দুটা ছিল সহযোগী অঙ্গ। দুটা ছিল অ্যাসোসিয়েট বডি। অ্যাসোসিয়েট বডিজ। যে দুটো অ্যাসোসিয়েট বডিজ ছিল তার মধ্যে একটা হচ্ছে আইএলও, আরেকটি হচ্ছে পিসিআইজে। আইএলও এবং পিসিআইজে। আইএলও এবং পিসিআইজে এগুলো হচ্ছে অ্যাসোসিয়েট বডিজ। লিখে নাও, এগুলো আবার নিচে আলাদা করে আমরা আলোচনা করব। স্যার শেষ। ওকে, এবার আসো। প্রথমটাকে আমরা বাংলায় লিখতে পারি সভা। অ্যাসেম্বলি। স্যার, পরিষদও তো লেখা যায়, অ্যাসেম্বলি। না, সকল সদস্য নিয়ে গঠিত। প্রাথমিক সদস্য 32। প্রাথমিক সদস্য 32। প্রথম সম্মেলনে অংশ নেয়া সদস্য 41। প্রতিষ্ঠাকালীন সদস্যের মর্যাদাপ্রাপ্ত দেশ 45। বিলুপ্ত হওয়ার সময় সদস্য
বিলুপ্ত হওয়ার সময় সদস্য ছিল 43টি দেশ। 43। দেখো লেখা হলো কিনা। জি স্যার, শেষ। এবার আসো। স্যার আমি এক জায়গায় পড়েছিলাম বিলুপ্ত হওয়ার সময় দেশ 23টি। স্যার শেষ হয়নি স্যার। ভুল পড়েছো। স্যার আরেকটা জায়গায় দেখছিলাম স্যার সহযোগী সংস্থার মাঝখানে ওই যে পিসিআই এর ওইখানে পিসিএ দেওয়া শুধু। না, পিসিএ দেওয়া যাবে না, পিসিআইজে। শেষ স্যার। এবার আসো, পরিষদ। পরের অঙ্গটার নাম হলো পরিষদ। কাউন্সিল। এখন অ্যাসেম্বলির বাংলা যদি করো পরিষদ, তাহলে জাতিসংঘ এই লিগ অফ নেশনস এর একটা অঙ্গের নাম পরিষদ, আর একটা অঙ্গের নামও পরিষদ। কারণ কাউন্সিলের বাংলা তো পরিষদ, এটা জানোই। তোমার যে ইউনিয়ন কাউন্সিল, কি বাংলা, এটা বাংলা কি বলে ইউনিয়ন কাউন্সিলকে? ইউনিয়ন কাউন্সিলকে বাংলা কি বলে? স্যার, ইউনিয়ন পরিষদ বলে। পরিষদ, ইউনিয়ন পরিষদ। তাহলে কাউন্সিলের বাংলা কি? পরিষদ। 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 তাহলে অ্যাসেম্বলি বাংলা পরিষদ করলে কেমন হয় বলো? এইবার বুঝতে পারছি স্যার। আচ্ছা, স্যার পরিষদ মানে কি? জাহাঙ্গীর ভাই কাজটা কি হয়েছে? আচ্ছা, ওকে ওকে। পরিষদ মানে কাউন্সিল। লিখো, এটি সবচেয়ে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিষ্ঠাকালীন স্থায়ী সদস্য ছিল 4টি। 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 তারপরে লিখবা দেশগুলো হলো ইউকে, ফ্রান্স, ইতালি, জাপান। ইউকে, ফ্রান্স, ইতালি, জাপান। দেখো লেখা হলো কিনা। জি ইউকে, স্যার। ফ্রান্স, ইতালি, জাপান। এবার হলো সচিবালয়, সেক্রেটারিয়েট। এটি প্রশাসনিক। স্যার কাউন্সিলে যে 4টি অস্থায়ী দেশও ছিল সেগুলোও কি পড়তে হবে? না, অস্থায়ী তো প্রতিনিয়ত চেঞ্জ হয়েছে, ফলে 4টি অস্থায়ী দেশ ছিল না। অস্থায়ী দেশের সংখ্যা 4। 4টা দেশ প্রতিনিয়ত তো চেঞ্জ হয়েছে। এটি প্রশাসনিক। যখন গঠন হয়েছিল তখনকার হ্যাঁ, আর কি। তখন 4টা ছিল, এই যে আহ, আহ, ব্রাজিল, বেলজিয়াম এরা ছিল। এটি প্রশাসনিক।
এটি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। এটি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। প্রধানকে বলা হয় মহাসচিব। প্রধানকে বলা হয় মহাসচিব। প্রথম মহাসচিব এরিক ড্রামন্ড ইউকে। প্রথম মহাসচিব এরিক ড্রামন্ড ইউকে। দ্বিতীয় মহাসচিব জোসেফ অ্যাভেনল। জোসেফ অ্যাভেনল হচ্ছে ফ্রান্সের। এবং তৃতীয় তৃতীয় যিনি তিনি সর্বশেষ তৃতীয় যিনি তিনি সর্বশেষ সর্বশেষ মহাসচিব সিএন লেস্টার। সিএন লেস্টার সিএন লেস্টার হচ্ছে আয়ারল্যান্ডের। এই তিনজন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে। জি স্যার, শেষ। দেখ, কি কি সব আসে, কি হলো? তোমার কি জানি সেফ চাইলে সেফ দিলাম, এখানে চলে গেল। সমস্যা নাই, আবার তো আমি নোট ওপেন করলে দিতে হইলো। ওকে, না থাকলে সমস্যা নাই, মানে কিছুক্ষণ পরে সেফ চাই নাকি? ও, পোকা টোকা বসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার তো পোকা ধরে বেড়াচ্ছে। আচ্ছা, ওকে। তিনটা প্রধান অঙ্গের আহ, তিনটা প্রধান অঙ্গের আলোচনা শেষ। তিনটা প্রধান অঙ্গের আলোচনা শেষ। এবার যেটি আলোচনা করব সেটি হচ্ছে সহযোগী অ্যাসোসিয়েট অঙ্গ। বডিজ। সহযোগী অঙ্গের মধ্যে প্রথমেই হলো আইএলও, ইন্টারন্যাশনাল। না, আপাতত কিছু লাগবে না। সেমিনার শুরু হয়েছে? এমডি এখনো আসে নাই? হুম। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আচ্ছা, এটা লেখা প্রতিষ্ঠা 1919। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। নোবেল পিস প্রাইজ লাভ 1969। বিডি, কি রে ভাই?
বিডি মানে বাংলাদেশ সদস্য হয় 1972 সালে। বলো বাংলাদেশ কবে সদস্য হয়? 1972। 1972 সালে 18ই। এইটা গত পরীক্ষার প্রশ্ন, 46তম পিরিয়ড, গত শুক্রবারের পরীক্ষা। আচ্ছা, তারপরে লিখবে এটি বর্তমানে ইউএন এর একটি স্পেশালাইজড এজেন্সি। এটি বর্তমানে ইউএন এর একটি স্পেশালাইজড এজেন্সি। এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এই তথ্যগুলো লিখে নাও আইএলও নিয়ে। জি স্যার, লিখেছি। লিখেছো? জি স্যার। স্যার আরেকটু। লিখো। জি স্যার, হয়ে এবার আসো, পিসিআইজে পূর্ণরূপটা হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ জাস্টিস। না, পার্ট অফ কোর্ট অফ পার্মানেন্ট কোর্ট কোর্ট অফ অফ ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল জাস্টিস। ইন্টারন্যাশনাল জাস্টিস প্রতিষ্ঠা 1920, কার্যক্রম শুরু 1922, বিচারক 15 জন, 11 জন জাজ প্লাস 4 জন ডেপুটি জাজ। 11 জন জাজ, 4 জন ডেপুটি জাজ। অবস্থান, লোকেশন, এটার অবস্থান ছিল দা হেগ, নেদারল্যান্ডস। দা হেগ, নেদারল্যান্ডস। স্যার লিগ ডেপুটি অফ লিগ অফ নেশনস এর সাথে এটাও বিলুপ্ত হয়েছে 1946 সালে। বলো, প্রশ্ন করো। স্যার ডেপুটি জাজটা কি? এটা হলো, শোনো, কিছু জাজকে জাজ হিসেবে মর্যাদা দিয়েছে, আর কিছু জাজকে জাজ হিসেবে মর্যাদা না দিয়ে যাদের সাথে ছোট, যারা পূর্ণাঙ্গ জাজ আর ডেপুটি জাজ। সহযোগী। সহযোগী মানে ওই জাজের মতো সুযোগ সুবিধা বেতন ভাতা পাবে না, এরা একটু কম পাবে। এরা যখন আবার এক্সপেরিয়েন্স হয়ে যাবে তখন এরাও জাজ হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। লিগ অফ নেশনস এর আলোচনা শেষ। এবার পড়ে নাও, শুরু থেকে একবার পড়ে নাও। স্যার ডান। স্যার পরিষদের কাজ কি? পরিষদের কাজ হইলো
নির্বাহী কাজ, নির্বাহী নির্বাহী কাজ বুঝছো? একটা দেশের নির্বাহী বিভাগ থাকে। লিগ অফ নেশনস এর নির্বাহী বিভাগ হচ্ছে পরিষদ। নির্বাহী বিভাগ কোনটা বলো, বাংলাদেশের নির্বাহী বিভাগ কোনটা? একটা দেশের সংসদ জানি না। থাকে, একটা দেশের সংসদ থাকে, এই সংসদ হচ্ছে লিগ অফ নেশনস এর ক্ষেত্রে সভা। নির্বাহী বিভাগ মানে হলো প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রিসভার যে সদস্যরা আছে, তারা যারা দেশকে পরিচালনা করছে, দেশ কেমনে পরিচালিত হবে মূল সিদ্ধান্ত যারা নেয়, সেটা হলো নির্বাহী বিভাগ। লিগ অফ নেশনস এর ক্ষেত্রে সেই নির্বাহী বিভাগটা হলো পরিষদ। ওই চারটা দেশ মিলে সিদ্ধান্ত নিবে, চূড়ান্ত সিদ্ধান্ত। আর কোন একটা আইন প্রণয়ন, নীতি প্রণয়ন করতে হলে কোথায় করা হয়? সংসদে করতে হয়। আর লিগ অফ নেশনস এর ক্ষেত্রে সেটি গিয়ে সভায় করতে হয়, অ্যাসেম্বলিতে করতে। অ্যাসেম্বলিতে গিয়ে করতে হয়। একটা আইন তৈরি হবে সব এমপিরা মিলে, একটা বিশ্ব আইন তৈরি হবে সকল সদস্য দেশ মিলে। কিন্তু কোন একটা, এই যে মন্ত্রিসভায় কি সব এমপিরা আছে? ফলে মন্ত্রিসভায় সব এমপিরা না, গুরুত্বপূর্ণ এমপিরা। তেমনি সবাই সবগুলো দেশ আছে, তার মধ্যে থেকে যারা গুরুত্বপূর্ণ তাদেরকে নিয়ে পরিষদ। স্যার এখন বুঝতে পারছি স্যার। এইবার আমরা যেটি আলাপ করব সেটি হচ্ছে ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস। আচ্ছা, আজকে আমরা ইউনাইটেড নেশনস এর ইতিহাস আলোচনা করেই শেষ করব। আর আর অন্যান্য যে বিষয়গুলো সেগুলো সেকেন্ড ক্লাসে তোমাদের সাথে মেবি 3 তারিখে আমার ক্লাস আছে, সেই ক্লাসে আলোচনা করব। হিস্ট্রি, ইতিহাস, হিস্ট্রি। দেখো, লিগ অফ নেশনস প্রতিষ্ঠার জন্য আসলে একটা সম্মেলন হয়েছে, একটা সম্মেলনেই সংগঠনটা প্রতিষ্ঠা হয়ে গেছে। সম্মেলনটা হচ্ছে 1919 সালের প্যারিস শান্তি সম্মেলন, প্যারিস পিস কনফারেন্স। কিন্তু ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার জন্য অনেকগুলো সম্মেলন হয়েছে, অনেকগুলো সম্মেলন, অনেকগুলো সম্মেলন। আমরা এই যে 41 সাল, এখান থেকে লিগ অফ নেশনস প্রতিষ্ঠার সব ঘটনা শুরু। 42 সাল, 1943 সাল, 1900 স্যার জাতিসংঘ। 45 জাতিসংঘ, পর্যন্ত। হ্যাঁ, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। 45 সাল, প্রতি বছর সম্মেলন হয়েছে। এক্ষেত্রে মনে রাখবে, বেজোড় সালগুলোতে সম্মেলন হয়েছে 2টা, আর জোড় সালগুলোতে একটা করে। বেজোড় সালগুলোতে 2টা করে, জোড় সালগুলোতে একটা করে, বেজোড় সালগুলোতে 2টা করে। 41-এর সম্মেলনটার নাম হচ্ছে লন্ডন ডিক্লারেশন। তারপরেরটার নাম হলো আটলান্টিক চার্টার, আটলান্টিক চার্টার। 42-এ হলো ওয়াশিংটন। ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস। এই যে ইউনাইটেড নেশনস, এই টার্মটা প্রথম ব্যবহার হলো 42 সালের 1 জানুয়ারি এসে। 43 সালের 2টা সম্মেলন, একটির নাম হলো, মস্কো ডিক্লারেশন।
হ্যাঁ, মস্কো ডিক্লারেশন, আরেকটি তেহরান কনফারেন্স, আরেকটি হচ্ছে তেহরান কনফারেন্স। 44-এ ঘটনাটা হচ্ছে ডাম্বারটন ওকস কনফারেন্স। 45-এ ঘটনা হচ্ছে ইয়ালটা। ইয়াল্টা সম্মেলন, ইয়াল্টা কনফারেন্স। এবং আরেকটি হলো সান ফ্রান্সিসকো কনফারেন্স, সান ফ্রান্সিসকো কনফারেন্স, সান ফ্রান্সিসকো কনফারেন্স। স্যার কুইবেক সম্মেলন তো এটার সাথে রিলেটেড না, তাই না? না, কাসাব্লাঙ্কা সম্মেলন এগুলোর অন্তর্ভুক্ত না। 1944 সালের ভার্জিনিয়া সম্মেলন এগুলো অন্তর্ভুক্ত না। কিছু কিছু বই এগুলোকেও রাখছে, কিন্তু এগুলো ঠিক না। স্যার, বলো। স্যার এই সম্মেলনগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কার্যকরী ছিল? সবচেয়ে সান কার্যকরী কোনটা ফ্রান্সিসকো। ছিল? প্রথমত প্রতিষ্ঠিত হলো, ডাম্বারটন ওইটা। প্রতিষ্ঠিত হলো কোনটার মধ্য দিয়ে? এইটা। ফলে এইটা নিয়ে প্রশ্ন করার সম্ভাবনা বেশি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসলে সবগুলোরই ভিন্ন ভিন্ন রকমের গুরুত্ব আছে। তোমরা শুধু এই যে মস্কো আর তেহরান, এটা তেমন গুরুত্বপূর্ণ না। মস্কো এবং তেহরান, মস্কো তেহরান নিয়ে হয়তো প্রিলিতে তেমন প্রশ্ন করবে না, এই যেটুকু লিখছি এটুকুই। এটারও গুরুত্ব আছে। মস্কো সম্মেলনে মস্কো ঘোষণাপত্র গৃহীত হয়েছিল 1943 সালের 30 অক্টোবর। তেহরান কনফারেন্সটার একটা গুরুত্ব আছে। তেহরান কনফারেন্সে বিগ থ্রি, অর্থাৎ ইউএস এর প্রেসিডেন্ট, সে সময় ইউএসএ শক্তিশালী রাষ্ট্র, আর একটা শক্তিশালী রাষ্ট্র হচ্ছে ইউএসএসআর। এই ইউএসএসআর এর প্রেসিডেন্ট জোসেফ স্টালিন। আরেকটা শক্তিশালী রাষ্ট্র হচ্ছে ইউকে, ইউকে এর প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। এই তিনটারে বিগ থ্রি বলা হয়, বিগ থ্রি। এই বিগ থ্রি প্রথম, বিগ থ্রি প্রথম তেহরানে মিলিত হয়েছিল। তেহরানে মিলিত হয়েছিল। এবং এই সম্মেলনটা হয়েছিল তেহরানে। সোভিয়েত ইউনিয়নের যে দূতাবাস আছে, এম্বাসি, সে এম্বাসিতে বসে সম্মেলনটা হয়েছিল। ফলে সেটারও একটা গুরুত্ব আছে। ওকে। স্যার তার মানে মস্কোতে ছিল বিগ ফাইভ আর তেহরানে বিগ থ্রি। না, মস্কোতে ওই এই তিনজন একসাথে উপস্থিত ছিল না। মস্কোতে আহ বিগ ফাইভ দেশগুলো প্রতিনিধিরা ছিল, কিন্তু এদের প্রত্যেকের সরকার প্রধান মস্কোতে ছিল না। ওইখানে তো ওকে পররাষ্ট্রমন্ত্রী আর স্যার। পররাষ্ট্র সচিবরা গিয়েছিল। স্যার, বলো। স্যার বিগ থ্রি যে বললেন স্যার, তখন ইউএস এর প্রেসিডেন্ট কে ছিলেন? ইউএস এর প্রেসিডেন্ট হচ্ছে রুজভেল্ট। বুঝলেন? আর স্যার ইউএসএসআর ইউএসএসআর এর এর? প্রেসিডেন্ট স্টালিন। স্টালিন। স্ট্যালিন। ইউকে এর প্রেসিডেন্ট, উইনস্টন চার্চিল। হ্যাঁ, চার্চিল। এরা হলো বিগ থ্রি। আর স্যার সোভিয়েত ইউনিয়নের দূতাবাস যে মিলিত হয়, স্যার এটা কোথায় অবস্থিত? রাশিয়া? কোনটা? স্যার বললেন না যে এই তিনজন বিগ থ্রি প্রথম তেহরানে মিলিত হয় সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে তেহরানে। তেহরান হচ্ছে ইরানের ও রাজধানী। আচ্ছা আচ্ছা। তেহরান ইরানের রাজধানী। আচ্ছা, আমরা আহ এই 43 নিয়ে যেটুকু বলছি এটুকুই মনে রাখো, আর ওগুলো নিয়ে একটু করে আলাপ করে ফেলি। হ্যাঁ, ওগুলো নিয়ে একটু করে আলাপ করে ফেলি। প্রথমত
লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা। স্বাক্ষর 1941, 12 জুন। এরপরে লিখো স্বাক্ষরকারী দেশ। এটা বলো, কে বলতে পারে? 14টি দেশ। 14টি দেশ, কে বলছে? স্যার 14টি, এর মধ্যে তিনটি প্রবাসী শেষ। সরকার হচ্ছে 9 জন। গুড, এগুলো তোমরা কোথায় পড়ছো? স্যার চাকরির পরীক্ষা তো আগে দিছি স্যার, একটু একটু তো পড়তে দিছি। গুড, না কোন বই লেখা আছে বলো তো? কোন বই পড়ছো? আমি বেসিক ভিউ থেকে পড়ি। ওখানে লেখা আছে 14টা দেশ? জি স্যার। ওখানে 9টা লেখা ছিল। না স্যার, 14টা লেখা। আচ্ছা, গুড। এই বইটায় আগে 9টা লেখা ছিল, পরে ছেলে পেলে শুধু আমার সাথে এসে ক্লাসে বলতো এটা পড়ছি। এখানে এক্সাইল গভর্নমেন্ট মানে বুঝছো তো, প্রবাসী সরকার। এক্সাইল গভর্নমেন্ট মানে জি স্যার। প্রবাসী সরকার। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার অ্যাটাক করে, জার্মানি যখন অ্যাটাক করে ইউরোপের বিভিন্ন দেশগুলোর উপর, তখন ফ্রান্স, তারপরে এই যে নরওয়ে, এই গ্রিস, হ্যাঁ, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পোল্যান্ড। লুক্সেমবার্গ, হ্যাঁ, পোল্যান্ড, যুগোস্লাভিয়া, জি স্যার। চেকোস্লোভাকিয়া, এই দেশগুলো গিয়ে লন্ডনে আশ্রয় নেয়। ওই দেশগুলোর সাথে ইউকে, কানাডা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই দেশগুলো মিলে এই ঘোষণাপত্রটা স্বাক্ষর করে। হ্যাঁ, অফিসিয়াল নাম। এই ঘোষণায় কোথাও জাতিসংঘ প্রতিষ্ঠার কথা নাই। এটার অফিসিয়াল নাম হচ্ছে, লন্ডন ডিক্লারেশন। না, ইন্টার অ্যালাইড ডিক্লারেশন। ইন্টার অ্যালাইড ডিক্লারেশন। ইন্টার অ্যালাইড ডিক্লারেশন। ইন্টার অ্যালাইড ডিক্লারেশন। স্থান, এটা কোন স্থানে স্বাক্ষর হলো? স্থানটা হচ্ছে, লন্ডনের জেমস প্রাসাদ। হ্যাঁ, জেমস প্রাসাদে, সেন্ট লন্ডনে। জেমস প্যালেস। সেন্ট জেমস প্যালেস। ওকে, সেন্ট জেমস প্যালেস, লন্ডন। তার বলো, 14টা দেশের নামগুলো যদি বলতেন। নামগুলো সব বলবো? জি স্যার। আমি বলতেছি, শুনে নাও, পরে রেকর্ড দেখে লিখে নিও। জি ফ্রান্স, স্যার। নরওয়ে, গ্রিস। ফ্রান্স, নরওয়ে, গ্রিস। কি হলো? নোট নিচের দিকে নেমে গেল কেন? ফ্রান্স, নরওয়ে, গ্রিস। আচ্ছা, তারপরে হচ্ছে বেনেলাক্সের 3টা, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্যার চেকোস্লোভাকিয়া এন্ড যুগোস্লাভিয়া। বেলজিয়াম। এবার আসো পরেরটা। এগুলো কি মনে রাখতে হবে এই কান্ট্রি গুলা? না, এগুলো মনে রাখতে হবে কেন? এতগুলো কি মনে রাখা যায় নাকি? জি স্যার, সেটাই। এইটা তো কেমন কেমন জানি হয়ে গেছে, বুঝছো? আমি তো এটা চেঞ্জ করার যে অপশন, সেটা তো খুঁজে পাচ্ছি না। রাসেল ভাইকে ডাকেন। হুম, কি কি সব হয়? কোথা দিয়ে কোথায় একটা মশা মাছি যাচ্ছে, ওরা গিয়ে আঘাত করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। বলো তো দেখি। পড়ো এত সেনসিটিভ। হ্যাঁ, মশা
মাসির মনে হয় শিক্ষিত হওয়া অনেক জরুরি হয়ে গেছে। হ্যাঁ, তাই তো। আপনার ক্লাস করতে চলে আসছে। কিছুক্ষণ পর আবার ক্লিক করুন। আমি তো সাদা কালো বলি নাই, হ্যাঁ, সাদা কালো না তো। তারপরে যে স্লোগান ছিল ওই স্লোগানটাও তো নাই। পেকুয়াকে জনগণের হাতে ফিরিয়ে দিতে চায়, একটা কথা আছে, ওটা কই? কই আসে না তো। কি বিপদ! স্যার একটা প্রশ্ন। বলো। দেখো কি বোর্ড কি জানি হয়েছে, লিস্ট সরানো যাচ্ছে না। স্যার, লিগ অফ নেশনের প্রস্তাব আমেরিকা সরকারই কেন প্রস্তাব দেবে? অন্য কেউ দেয়নি তাই? ঠিক আছে স্যার। আচ্ছা, কবে থেকে ইন্টারনেট প্রবলেম? চেঞ্জ করবো কেমনে? পরের স্লাইডে যাবো কেমনে? মশা মাসি কি গেল, তারপরে চেঞ্জ হয়ে গেছে। এ, তোমরা কে কোন এলাকার লোক একটু বলো দেখি। কে কোন বিভাগের, বিভাগ আর স্যার জেলার নাম বললেই হবে। নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনা। নেত্রকোনা, ময়মনসিংহ। আমি সিঙ্গাপুর। কোথায়? আমি ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে বেশি স্যার নাকি? আমরা জামালপুর, শেরপুর। জামালপুর, শেরপুর, মানে সব ময়মনসিংহ এর লোকজন। জি জি স্যার। জানো না? স্যার। স্যার আমি বরিশাল পটুয়াখালী থেকে। বরিশাল, ভালো, রংপুর খুব স্যার। ভালো। স্যার খুলনা থেকে। খুলনা, আচ্ছা। স্যার হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। সিলেট, ওকে। স্যার লিখো খুলনা বাগেরহাট। বাগেরহাট। আটলান্টিক সনদ।
স্বাক্ষর 1941 14 আগস্ট। 1941 14 আগস্ট। দেশ, দুইটা দেশ, ইউকে প্লাস ইউএসএ। ইউএস। স্থান, এর স্থান হচ্ছে আর্জেন্সিয়া নেভাল বেস, নিউ ফাউন্ডল্যান্ড, কানাডা। তারপরে অনুচ্ছেদ, স্যার এনবি এর ফুল মিনিং বলেন কি আর্জেন্টিয়া? এনবি হলো নেভাল বেজ, নৌঘাঁটি। দেখছো দেখছো, একে একে নড়ে যাচ্ছে। অনুচ্ছেদ হচ্ছে 8টি, 8টি অনুচ্ছেদ। স্যার অনুচ্ছেদ আর মূলনীতি একই? মূলনীতি বইগুলা লিখছে, কিন্তু আসলে ওইটা অনুচ্ছেদই। হ্যাঁ, 8টা অনুচ্ছেদ আছে, তো 8টা অনুচ্ছেদে তো মূলনীতিই বলেছে, সে কারণে জি মূলনীতি বলা স্যার। যেতে পারে, তবে এগুলো অনুচ্ছেদ। হ্যাঁ, জি স্যার। তারা যে ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে 8টা আর্টিকেল আছে। তা আর্টিকেলে বাংলা কি অনুচ্ছেদ করা ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার নিউ এর পরে কে লিখেছিলেন? নিউ ফিউল্যান্ড। নিউ ফাউন্ডল্যান্ড, নিউ ফাউন্ডল্যান্ড এটা কানাডার একটা রাজ্য। নিউ ফাউন্ডল্যান্ড কানাডার একটা রাজ্য। আচ্ছা, এবারে আসো, এবারে এটা লেখা হলো ওয়াশিংটন ডিসি সম্মেলন। ওয়াশিংটন ডিসি আপনি সম্মেলন। ওইটার যেটা প্লেসটা লিখেছিলেন আটলান্টিক সনদের ক্ষেত্রে, স্যার ওই প্লেসটা কি কোনো মানে ল্যান্ডে নাকি সমুদ্রে? অন্যান্য বইগুলোতে সবগুলোতেই মোটামুটি লেখা হচ্ছে স্যার আপনার ব্রিটিশ রণতরী এবং মার্কিন রণতরীতে হ্যাঁ, স্বাক্ষরিত। তো দুটা জাহাজে কেমনে স্বাক্ষর হবে কত কি? সেটাই তো, কিন্তু দুটা অ্যাকচুয়ালি জাহাজে ওনার হয়েছিল স্বাক্ষর হবে। কোথায়? ওয়েবসাইটে গেছে ওইভাবে। ব্রিটিশ যে রণতরীর কথা বলছো ওইটার নাম হলো প্রিন্স অফ ওয়েলস। হ্যাঁ, জি জি। আর সার্সিল। মার্কিনটা অগাস্টা। হ্যাঁ হ্যাঁ, তো সার্সিল ওইটাতে চড়ে গেছিল, আর ওই অগাস্টাটাতে চড়ে গেছিল হচ্ছে রুজভেল্ট। এইটা তারা আটলান্টিক, আটলান্টিক মহাসাগরের একটা অংশ, প্লাসেনশিয়া উপসাগর, এটা আটলান্টিক মহাসাগরের অংশ কানাডার পাশে। ওইখানে একটা নৌঘাঁটি ছিল, নৌঘাঁটিটা ছিল আমেরিকার নৌঘাঁটি। ওই নৌঘাঁটিতে বসে, তো নৌঘাঁটিতে তো সাগরেই থাকবে, নৌঘাঁটি মানে জাহাজ নিয়ে, যুদ্ধ জাহাজ নিয়ে যে ঘাঁটিগুলো করা হয়, জি স্যার। সেইখানে হলো যে স্বাক্ষর হয়। এটাকে বলা হয় আর্জেন্সিয়া নেভাল বেজ, ওই ঘাঁটিটার নাম। আর যেহেতু এটা আটলান্টিক সাগরের উপর, তাই আটলান্টিক হ্যাঁ সনদ হ্যাঁ, হিসেবে এটা পরিচিত। যেহেতু আটলান্টিক সাগরের অংশ, প্লাসেনশিয়া বে, তাই এটারে আটলান্টিক চার্টার বলে। লিখো, 1942 সালের 1 জানুয়ারি এই সম্মেলন থেকে 4টি দেশ ডিক্লারেশন, প্রশ্ন করার পর মিউট করে দিবা, বাই ইউনাইটেড নেশনস, ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস, ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস স্বাক্ষর করে, ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশন স্বাক্ষর করে। 4টি দেশ হলো
ইউএসএ, ইউএসএসআর, ইউকে, চায়না। চারটি দেশ হলো ইউএসএ, ইউএসএসআর, ইউকে এবং চায়না। এই ঘোষণাপত্রে প্রথম ইউএন ব্যবহার করে। হ্যাঁ, জাতিসংঘ শব্দ, নামকরণ। হ্যাঁ, শব্দ ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। এই নাম প্রদান করেন, রুজভেল্ট। হ্যাঁ, এই রুজভেল্ট। নাম প্রদান করেন রুজভেল্ট। এটা এর আগের বিসিএস এর প্রশ্ন ছিল। এই নাম প্রদান করেন রুজভেল্ট। কি নোমান, এমডি সেমিনার শুরু করছে? কয়টায় আসছে? শেষ করবে কয়টায়? 12টায়? কানাডা এম্বাসি। 5টা সেমিনারটা কিন্তু ঝুলে যেতে পারে, দেখছে? আচ্ছা, আচ্ছা। তো ওখানে 5টার পরে কাজ নাই, মানে ফলে 5টার আগে ছেড়ে দিবে তো, আসতে যতক্ষণ লাগে। আধা ঘন্টাও হয়ে যেতে পারে, আবার 2 ঘন্টাতেও হবে না, এই রিক্স আছে। ওকে, লিখছ? জি স্যার। জি স্যার। ডাম্বারটন ওক সম্মেলন। ডাম্বারটন ওক সম্মেলন। স্যার মস্কো আর তেহরানেরটা পড়াবেন না? মস্কো আর তেহরান লাগবে না, মস্কো তেহরান যেটুকু আলাপ করছি ওটা মাথায় রেখো। প্রিলি প্রশ্ন দেওয়ার মতো ঘটনা সেখানে নাই। হ্যাঁ, জি স্যার। এই সম্মেলনে ইউএন এর প্রধান অঙ্গগুলো গঠিত হয়। প্রধান অঙ্গগুলো গঠিত হয়। এই সম্মেলনে ইউএন এর প্রধান অঙ্গগুলো গঠিত হয়। এই সম্মেলনে ইউএন এর প্রধান অঙ্গগুলো গঠিত হয়। এই সম্মেলনে ইউএন এর প্রধান অঙ্গগুলো গঠিত হয়। নিরাপত্তা পরিষদ গঠন করে, নিরাপত্তা পরিষদ গঠন করে 5টি দেশকে, স্থায়ী সদস্য। হ্যাঁ, স্থায়ী সদস্য হিসেবে মনোনীত করা হয়। স্থায়ী সদস্য হিসেবে মনোনীত করা হয়। দেশগুলোকে বলা হয় পার্মানেন্ট ফাইভ, P5। কি বলা হয়? পার্মানেন্ট ফাইভ, P5। পি P5। ফাইভ জি স্যার। দেশগুলো ইউএসএ, ইউকে, ইউএসএসআর, ইউএসএসআর, ফ্রান্স, ফ্রান্স এবং চায়না। তাই। P5 এর দেশগুলো কারা? এই প্রশ্ন হয়েছে 38-এ। P5 বলতে কি বোঝায়? এই প্রশ্ন হয়েছে 40-এ।
পি5 কি বোঝায়? এটা প্রিলিতে আসছে? প্রিলিতে আসছে। P5 বলতে কি বোঝায়? উত্তর, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যকে। প্রিলিতে আসছে, প্রিলিতে। এবার আসো, ইয়াল্টা সম্মেলন। স্যার ডামবার্টন ওকস সম্মেলনেই তো স্যার ওই ডিক্লারেশনটা, ইউএন এর যে ডিক্লারেশন সেটা হচ্ছে অর্গানাইজেশনে রূপান্তরিত হয়। হ্যাঁ, জাতিসংঘকে সাধারণ সংগঠন হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। লিখো এর ইয়াল্টা সম্মেলন, লিখো। ভ্যাটো উনিশশো ক্ষমতা। পঁয়তাল্লিশ সালের এই সম্মেলনে পি5 দেশগুলোকে ভিটো পাওয়ার প্রদান করা হয়। পি5 দেশগুলোকে ভিটো পাওয়ার প্রদান করা হয়। পি5 দেশগুলোকে ভিটো পাওয়ার প্রদান করা হয়। ভিটো একটি ল্যাটিন শব্দ। লাতিন শব্দ, এর অর্থ আই ফরবিড। সামনের দিন নিরাপত্তা পরিষদ যখন পড়াবো তখন দেখাবো যে ভিটো কিভাবে কাজ করে, ভিটোর কাজ কিভাবে করে সেটা দেখাবো। ওকে স্যার। এই পরের সম্মেলনটা হলো চূড়ান্ত সম্মেলন, যেটা সান ফ্রান্সিসকো কনফারেন্স, সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলন। হুম। এটা শুরু হচ্ছে 1945, 25 এপ্রিল। এটা শেষ হচ্ছে 1945, 24 ছাব্বিশ অক্টোবর। না 26 জুন। প্রাথমিকভাবে অংশ নেয়া দেশ 44টি, মোট অংশ নেওয়া দেশ 50টি। ইউএন সনদ পাশ হয় 1945, 25 এপ্রিল। ইউএন সনদ স্বাক্ষর হয় 1945, 25 এপ্রিল না, এটা হলো 25 জুন। 1945, 26 জুন স্বাক্ষর হয় 50টি দেশ কর্তৃক। 51তম দেশ হিসেবে পোল্যান্ডের স্বাক্ষর। 1945, 15 15 অক্টোবর। অক্টোবর। 51কে উল্টাইলে 15 হয়, 15 অক্টোবর। ইউএন সনদ কার্যকর। এই যে ইউএন সনদ কার্যকর,
ইউএন সনদ কার্যকর। এই কার্যকর হচ্ছে 1945 24 অক্টোবর। এইটা হলো জাতিসংঘের প্রতিষ্ঠা। এইটা জাতিসংঘের প্রতিষ্ঠা। এইটুকুই আমাদের এই লেকচার 1-এর আলোচনা। আমাদের লেকচার 2-এ জাতিসংঘ নিয়ে অন্যান্য বিষয় আমরা আলাপ করব। স্যার তাহলে জাতিসংঘের প্রতিষ্ঠা বললে 1945 সালের 25 অক্টোবর বুঝবো? 24 অক্টোবর বুঝবো। 1945 সালের 24 অক্টোবর। স্যার প্রতিষ্ঠাকালীন স্বাক্ষরকারী কি তাহলে 50 বলবো নাকি 51টা হ্যাঁ, বলবো? প্রতিষ্ঠাকালীন সদস্য কি কি বলে কয়টা দেশ স্বাক্ষর করে জাতিসংঘ সনদ? স্বাক্ষর তো করছিল সেদিন 50 একান্ন 1945 সালে 26 51টি। 26 জন করা দেশ করে, তখন উত্তর 50টি। কিন্তু যদি প্রশ্ন জি করা স্যার। হয় প্রতিষ্ঠাকালীন সদস্য কত, তাহলে 51টি। জি স্যার। জি স্যার। জি স্যার। এই হলো তোমাদের সাথে আমার আজকের আলোচনা। তাহলে ভালো থেকো সবাই। তোমাদের সাথে আরো একদিন দেখা হবে আগামী মাসে। আগামী মাসে একদিনই তোমাদের সঙ্গে দেখা হবে, সম্ভবত 3 তারিখে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।